হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের জে.এম. সিঞ্জের লেখা একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই রাইডার্স টু দ্য সি এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং ক্লাস 12 থার্ড সেমিস্টারের অন্যান্য যে সমস্ত প্রুফসগুলি রয়েছে, যেমন দ্য নাইট ট্রেনার দেউলি, স্ট্রং রুটস, দ্য বেড এবং যে সমস্ত পোয়েট্রিগুলি রয়েছে আওয়ার ক্যাসুরিনা ট্রি এবং ইউলিসিস, এগুলি নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। ক্লাস শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ক্যাথলিন তখন কি বলছে, কাটিং দ্য স্টিং, অর্থাৎ ওই দড়িটি কাটতে কাটতে, স্টিং মানে কি দড়ি, ওই যে বান্ডিলটা ছিল সেই বান্ডিলের মুখটা একটি দড়ি দিয়ে বাঁধা ছিল, সেই দড়িটা সমুদ্রের নোনা জলে এতটাই শক্ত হয়ে গিয়েছে যে সেটা কিছুতেই খোলা যাচ্ছে না। তাই একটি ছুরি দিয়ে সেই দড়িটা কাটতে কাটতে ক্যাথলিন বলছে, ইট ইজ শিওরলি, হ্যাঁ নিশ্চয়ই, অর্থাৎ এখান থেকে ডোনেগাল কিন্তু অনেকটা দূরে, এটা একেবারেই নিশ্চিত। দেয়ার ওয়াজ এ ম্যান ইন হেয়ার এ ওয়াইল এগো, এখানে কিছুদিন আগে একটি লোক এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইট, সেই লোকটি কিন্তু আমাদের এই ছুরিটি বিক্রি করেছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন লোকটি? যে লোকটি ওদেরকে ইনফরমেশান দিয়েছিল যে এখান থেকে ডোনেগাল অনেক দূরে। অ্যান্ড হি সেড, এবং তিনি বলেছিলেন, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড, ওই যে দূরের পাহাড়গুলি রয়েছে, রকস মানে এখানে পাহাড় আর বিয়ন্ড মানে দূরে, ওই যে দূরের পাহাড়গুলি দেখতে পাচ্ছ, ওখান থেকে যদি তুমি হাঁটা শুরু করো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে এখান থেকে তোমার ডোনেগালে পৌঁছোতে প্রায় 7 দিন সময় লেগে যাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে দাগ দিয়ে রাখো, তাহলে এই দূরের পাহাড়গুলি থেকে যদি তুমি যাত্রা শুরু করো তাহলে ডোনেগালে পৌঁছোতে তোমার কতদিন সময় লাগবে? 7 দিন সময় লাগবে। নোরা তখন বলছে, অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, তাহলে ভেবে দেখো একটা মানুষ যদি ভাসতে ভাসতে যায় তাহলে তার কতটা সময় লাগতে পারে। অর্থাৎ মাইকেলের ডেড বডিটা তো ভাসতে ভাসতে যাবে, মৃতদেহটা, তাহলে সেটাও নিশ্চয়ই অনেকটা সময় লাগবে। ক্যাথলিন তখন কি করছে? ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল, সেই পুটলিটা খুলল, অ্যান্ড টেকস আউট এ বিট অফ এ স্টকিং, এবং তিনি ওই স্টকিং বা মোজার কিছুটা অংশ তিনি ওই পুটলি থেকে বের করে আনলেন। দে লুক অ্যাট দেম এগারলি, তারা অত্যন্ত আগ্রহের সাথে ওই মোজাটির দিকে তাকিয়ে রইল। ক্যাথলিন তখন কি বলছে? ইন এ লো ভয়েস, অত্যন্ত নিচু কণ্ঠে, গলার স্বরটা নামিয়ে তিনি কি বলছেন? দ্য লর্ড স্পেয়ার আস, ঈশ্বর আমাদের রক্ষা করুন। নোরা, ইজন্ট ইট এ কোয়ার হার্ড থিং টু সে, এটা বলা কিছুটা অদ্ভুত কঠিন কাজ নয়? কোয়ার মানে কি? অদ্ভুত, আর হার্ড থিং মানে কঠিন কাজ, অর্থাৎ এই কথাটা বলা কি খুব একটা অদ্ভুত কঠিন কাজ নয়? ইফ ইটস হিজ দেয়ার শিওরলি, যে এই যে জিনিসগুলো বান্ডিল থেকে আমরা বের করছি এগুলো নিশ্চিতভাবে মাইকেলের কি না, এটা কিন্তু বলা খুব কঠিন। নোরা তখন কি বলছে? আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক, আমি ওই হুক থেকে বা আংটা থেকে তার আর একটা জামা পেড়ে নিয়ে আসছি। দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্লানেল অন দ্য আদার, আর এইভাবে আমরা একটা কাপড়ের বস্তুর সঙ্গে আর একটা কাপড়ের বস্তুটা আমরা মিলিয়ে দেখতে পারবো। পুট মানে কি এখানে তলাতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। পুট মানে কিন্তু কম্পেয়ার করা বা তুলনা করা। আমরা একটা কাপড়ের বস্তুর সঙ্গে সেই কাপড়টা কি মেটেরিয়ালে তৈরি সেইটার সঙ্গে ওই হুক থেকে পেড়ে আনা কাপড়ের বস্তুটাকে একটু মিলিয়ে দেখে নিতে পারি। সি লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, অর্থাৎ ওই কোণে ঝোলানো কিছু কাপড়ের দিকে সে একবার দ্রুত চোখ বুলিয়ে নিল। কে? না, নোরা। ইটস নট উইথ দেম ক্যাথলিন, বলছে ক্যাথলিন এগুলো তো, এই কাপড়টা তো সেই কাপড়গুলোর মধ্যে নেই। অ্যান্ড হোয়ার উইল ইট বি, এটা কোথায় যেতে পারে বলতো, কোথায় রাখা আছে বলতো? ক্যাথলিন তখন বলছে, আই অ্যাম থিঙ্কিং, আমি মনে করি, বার্টলে পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, আজকের সকালে বার্টলে এই জামাটা পরে গিয়েছে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার নিজের জামাটা কিন্তু লবণে ভরে গিয়েছিল, একেবারে সমুদ্রের নোনা জলে তার জামাটা একেবারে ভর্তি হয়ে গিয়েছিল। পয়েন্টিং টু দ্য কর্নার, এবারে একটা কর্নারের দিকে, কর্নার মানে কি? ঘরের এক কোণের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, দেয়ার ওয়াজ এ বিট অফ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ,
অর্থাৎ ওখানে কিন্তু জামার একটা হাতলের টুকরো পড়ে রয়েছে। স্লিভ মানে কি জামার হাতল, তো জামার হাতার একটা টুকরো কিন্তু সেখানে পড়ে রয়েছে, হুইচ ওয়াজ মেড অফ দ্য সেম স্টাফ, যেটা কিনা একই বস্তু দিয়ে তৈরি। গিভ মি দ্যাট, আমাকে ওই কাপড়ের টুকরোটা দাও, অ্যান্ড ইট উইল ডু, তাহলেই আমার কিন্তু চলে যাবে। ওটা দিয়েই আমরা তুলনা করে কম্পেয়ার করে বুঝে যাব যে এই যে জামা কাপড়গুলো এগুলো মাইকেলের কিনা। নোরা ব্রিংস ইট, নোরা এটা নিয়ে এলো টু হার, তার কাছে, অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্লানেল, এবং তারা জামার ওই কাপড়ের ম্যাটেরিয়ালটা তারা তুলনা করে দেখতে বসলো। ক্যাথলিন তখন বলছে কি, ইটস দ্য সেম স্টাফ নোরা, নোরা এই দুটো কাপড়ই কিন্তু একই মেটেরিয়াল দিয়ে তৈরি, একই বস্তু দিয়ে তৈরি। বাট ইফ ইট ইজ ইটসেলফ, কিন্তু যদি মনে করো যে এই দুটো কাপড়ই একই বস্তু দিয়ে তৈরি, আর অ্যান্ড দে আর গ্রেট রোলস অফ ইট, এখানে কি আর অন্য কোনো এইরকম কাপড়ের রোল নেই? কাপড়ের রোল বলতে এখানে কি বলতে চাইছে, যে তখনকার দিনে কাপড়গুলো এরকম রোল হিসেবে বিক্রি হতো, সেগুলো কিনে নিয়ে এসে বাড়িতে এই জামা তৈরি করে নেওয়া হতো। তো বলছে যে এই রকম কাপড়ের টুকরো বা কাপড়ের রোল কি আর নেই ইন দ্য শপস অফ গালওয়ে, গালওয়ের দোকানগুলোতে? শুধু কি এই এক পিসই ছিল যেটা কিনা মাইকেল কিনে নিয়ে এসে করেছিল? এরকম তো আরও অনেক জামা হতে পারে। অ্যান্ড ইজন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ এ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল, আর তাহলে কি অন্য কোনো মানুষ মাইকেলের মতো এরকম জামা তৈরি করতে পারে না? অ্যাজ মাইকেল হিমসেলফ, মাইকেলের নিজের মতো। অর্থাৎ একই জামা তো অনেকেই পরতে পারে, অনেকেরই থাকতে পারে, তো সেটা নিয়ে আমরা কিভাবে বলতে পারি নিশ্চিতভাবে যে এইগুলো মাইকেলেরই? নোরা তখন কি বলছে, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং, যে কিনা এখন ওই মোজাগুলো হাতে তুলে নিয়েছে, অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, এবং সে ওই মোজার সেলাইগুলো গুনতে শুরু করেছে। ক্রাইং আউট, সে কেঁদে উঠল জোরে, ইটস মাইকেল ক্যাথলিন, ক্যাথলিন এই মোজাটা তো মাইকেলের, ইটস মাইকেল, এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ঈশ্বর তার আত্মাকে রক্ষা করুক। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে, এবং তিনি কি বলবেন হোয়েন সি হিয়ার্স দিস স্টোরি, যখন তিনি এই গল্পটা শুনবেন। অ্যান্ড বার্টলে অন দ্য সি, এবং বার্টলে তো সমুদ্রে চলেই গিয়েছে। ক্যাথলিন তখন কি বলছে, টেকিং দ্য স্টকিং, ওই মোজাটা নোরার হাত থেকে নিতে নিতে বলছে, ইটস এ প্লেন স্টকিং, এটা তো একদম সাধারণ একটি মোজা। নোরা তখন কি বলছে, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, অর্থাৎ আমি যে 3 জোড়া মোজা বুনেছিলাম, থার্ড পেয়ার, পেয়ার মানে কি জোড়া, 3 জোড়া যে মোজা, নিট, নিট মানে বোনা, আমি যে 3 জোড়া মোজা বুনেছিলাম তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় জোড়া, ঠিক আছে। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস, পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু, আমি সেখানে 3 স্কোর স্টিচেস, স্কোর মানে কি 20, আমি 3 সেলাই দিয়েছিলাম এই মোজাটার মধ্যে। অ্যান্ড আই ড্রপড দ্য 4 অফ দেম, এবং আমি 4 নাম্বার সেলাইয়ের ঘরটা মিস করে গিয়েছিলাম, সেটা ড্রপ করে গিয়েছিলাম। চলে এসো পরের পৃষ্ঠাতে। ক্যাথলিন তখন কি বলছে, কাউন্টস দ্য স্টিচেস, সে ওই সেলাইগুলি গুনল। ইট ইজ দ্যাট নাম্বার ইজ ইন ইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এখানে কিন্তু সেই একই সংখ্যক সেলাই রয়েছে। ক্রাইং আউট, সেও কেঁদে উঠল, নোরা, ইজন্ট ইট এ বিটার থিং টু থিঙ্ক অফ হিম, অর্থাৎ তার কথা ভাবাটা কতটা কষ্টের, তাই না? ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, যে কিনা ওই ভাসতে ভাসতে অতটা দূরে উত্তর দিকে চলে গিয়েছিল। অ্যান্ড নো ওয়ান টু কিন হিম, তার জন্য কাঁদার সেখানে কেউ নেই। কিন মানে কি, বিলাপ করা, দেখো তলাতে দেওয়া আছে সেড টিয়ার্স, চোখের জল ফেলা, ঠিক আছে। তার জন্য কিন্তু এমন জায়গাতে তার শরীরটা ভাসতে ভাসতে চলে গিয়েছে, সেখানে কিন্তু তার জন্য কাঁদার জন্য কেউ নেই। বাট দ্য ব্ল্যাক হ্যাগস, শুধু কে রয়েছে সেখানে, ব্ল্যাক হ্যাগস, কালো পেতনি, দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, যারা সমুদ্রের উপরে উড়ে বেড়াচ্ছে। নোরা তখন কি বলছে, সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, অর্থাৎ একটু ঘুরে গিয়ে, অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথস, এবং সে জামা কাপড়ের উপরে তার হাতটাকে ছড়িয়ে দিল, 2 হাতে জামা কাপড়টা আঁকড়ে ধরে সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, অ্যান্ড ইজন্ট ইট এ পিটিফুল থিং, এটা কতটা দুঃখজনক ঘটনা, হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ এ ম্যান, যেখানে একটা লোকের কিচ্ছু পড়ে রইল না, হু ওয়াজ এ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার, যে ছিল একজন বড় মাঝি, রোয়ার মানে কি মাঝি, অ্যান্ড ফিশার, ফিশার মানে জেলে, যে এত বড় একজন মাঝি এবং এত বড় একজন জেলে, তার কোনো অবশিষ্ট অংশই পড়ে রইল না, বাট এ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, শুধু একটা পুরনো কাপড়ের টুকরো এবং একটা সাধারণ মোজা, এই দুটো ছাড়া তার আর কিছুই অবশিষ্ট রইল না, পুরো মানুষটাই কোথায় চলে গেল।
ক্যাথলিন তখন কি বলছে, আফটার অ্যান ইনস্ট্যান্ট, এক মুহূর্ত পরে, ইনস্ট্যান্ট মানে মুহূর্ত। টেল মি, ইজ হারসেলফ কামিং নোরা? নোরা তুই আমাকে বলতো মা কি আসছে? আই হিয়ার এ লিটল সাউন্ড অন দ্য পাথ, আমি কিন্তু রাস্তায় একটু শব্দ শুনতে পেয়েছি। নোরা তখন বলছে, লুকিং আউট, সে বাইরের দিকে তাকালো। সি ইজ ক্যাথলিন, হ্যাঁ ক্যাথলিন ঠিক বলেছিস, মা আসছে। সি ইজ কামিং আপ টু দ্য ডোর, তিনি দরজার কাছে প্রায় এসে গিয়েছেন। ক্যাথলিন তখন কি বলছে, পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন, অর্থাৎ তিনি আসার আগেই এই জিনিসগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেল। দিস থিংস অ্যাওয়ে, এই জিনিসগুলোকে সরিয়ে ফেল। মেবি ইট ইজ ইজিয়ার, হতে পারে তিনি হয়তো একটু হালকা বোধ করছেন। সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিংস টু বার্টলে, অর্থাৎ বার্টলেকে তার আশীর্বাদ দেওয়ার পরে তিনি হয়তো মানসিকভাবে একটু হালকা বোধ করছেন। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং, আমরা কিন্তু তাকে কিছুই জানতে দেব না। উই ওন্ট লেট অন মানে আমরা তাকে কিছুই জানাবো না। উই হ্যাভ হার্ড এনিথিং, যে আমরা কোনো কিছু জানতে পেরেছি, যে মাইকেলের মৃত্যু সম্পর্কে। দ্য টাইম হি ইজ অন দ্য সি, যতদিন পর্যন্ত সে সমুদ্রে রয়েছে। নোরা তখন বলছে কি, হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল, সে ক্যাথলিনকে সাহায্য করতে লাগলো ওই বান্ডিলটাকে আবার বেঁধে ফেলার জন্য। উই উইল পুট দেম হেয়ার ইন দ্য কর্নার, আমরা ওই ঘরের কোণে এই বান্ডিলটা রেখে দেব। দে পুট দেম ইন্টু এ হোল ইন দ্য চিমনি কর্নার, অর্থাৎ সেই চিমনির কোণে যে গর্তটা ছিল সেখানে তারা ওই জামা কাপড়ের বান্ডিলটা রেখে দিল। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, ক্যাথলিন তাড়াতাড়ি করে সেই চরকার কাছে ফিরে গেল। নোরা তখন বলছে, উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, তিনি কি দেখতে পাবেন আমি যে কাঁদছিলাম, এটা কি তিনি দেখতে পাবেন? ক্যাথলিন তখন বলছে, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর, তুমি তোমার পিছনটা দরজার দিকে করে বসো, অর্থাৎ দরজার দিকে পিছন করে তুমি বসো। দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, আর এইভাবে আলোটা কিন্তু তোমার মুখে এসে পড়বে না, তাহলেই তিনি বুঝতে পারবেন না যে তুমি কাঁদছিলে কি না। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা তখন চিমনির কর্নারে বা চিমনির কোণে একটা জায়গাতে তিনি বসে পড়লেন। উইথ হার ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিছন করে। মৌরিয়া কামস ইন ভেরি স্লোলি, মৌরিয়া খুব ধীর গতিতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। উইদাউট লুকিং অ্যাট দ্য গার্ল, সে কিন্তু মেয়েদের দিকে তাকালোই না। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, এবং আগুনের অন্য পাশে যেখানে তার টুলটা ছিল সেই টুলের উপরে সে গিয়ে বসে পড়ল। দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, এখনও পর্যন্ত তার হাতে কিন্তু সেই কাপড়ের পুটলিটা রয়েছে যার মধ্যে রুটিটা রোল করে দিয়েছিল ক্যাথলিন, সেটা কিন্তু সে বার্টলেকে দেয়নি। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়েরা একে অপরের দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড, নোরা তখন ক্যাথলিনকে দেখিয়ে দিচ্ছে যে তার হাতে এখনও পর্যন্ত রুটির বান্ডিলটা রয়েছে। ক্যাথলিন তখন কি বলছে, আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, এক মুহূর্ত চরকাটাকে ঘোরানোর পরে সে বলছে, ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি তার রুটির টুকরোটা দাওনি। মৌরিয়া তখন বলছে, বিগিনস টু কিন সফটলি, কিন মানে আমরা কি পড়েছিলাম, এই যে সেড টিয়ার্স, অর্থাৎ সে একটু কাঁদতে শুরু করলো, হালকা হালকা কাঁদতে শুরু করলো। উইদাউট টার্নিং রাউন্ড, তাদের দিকে না ঘুরে। ক্যাথলিন বলছে, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছো? আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে রাইডার্স টু দ্য সি এর পার্ট 5 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।